মানে শোয়েব আক্তার ছাড়া আমাদের যে দর্শক ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আমরা এই রকম অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার খুব একটা দেখিনি। এখন বাংলাদেশে প্রথম রিয়েল অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার হিসাবে আসলেন তানজিম হাসান সাকিব। ওর স্বপ্ন হচ্ছে ডেল স্টেইন হবে, যদিও ডেল স্টেইন এত অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার ছিল না। এর ভিতরে খবর পেল যে বিকেএসপির একটা ক্যাম্প হচ্ছে, ট্রায়াল ক্যাম্প হচ্ছে চট্টগ্রামে। তার বাবা ওই সময় বিদেশে, সে চান্সটা নিল, সে মাকে বুঝায় বাজায় সে সিলেট থেকে চিটাগাং গিয়ে ক্যাম্পে অংশ নিয়ে নিয়েছে। ওরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাবে, ওরা অলরেডি একটা বিশ্বকাপ ট্রফি জিতে আছে, এরা ট্রু চ্যাম্পিয়ন, এরা পারে আরেকটা বিশ্বকাপ আনতে। সবাইকে শুভেচ্ছা। আজকে দ্বিতীয় কন্টেন্ট নিয়ে আসছি এবং আজকে এখনকার বাংলাদেশের ক্রিকেটে আমার সবচেয়ে প্রিয় চরিত্র। আগের কন্টেন্টটাও সাকিব নিয়ে করছিলাম, আজকেও সাকিব, কিন্তু নট নেসেসারি সেম সাকিব। এখনকার বাংলাদেশের ক্রিকেটে আমার সবচেয়ে প্রিয় চরিত্র হচ্ছে যেটাকে আমি বলছি যে প্রিন্স অফ অ্যাগ্রেশন, সাকিব, তানজিম সাকিবকে নিয়ে কথা বলবো। এবং আমি দেখতে চাইবো যে আসলে বাংলাদেশের ক্রিকেটে আমরা তানজিম সাকিবের মতো অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার এর আগে পেয়েছি কিনা। তানজিম সাকিব কতটা অ্যাগ্রেসিভ, জাস্ট এটা আমার মনে হয় এখন আর কাউরে বলার দরকার নাই। এই বিশ্বকাপে মানে আমি ওর প্রথম যে অভিষেক ম্যাচ দেখলাম, ও যখন রোহিত শর্মাকে সম্ভবত ওর নিজের সেকেন্ড ডেলিভারিতেই ও আউট করেছিল। আউট করার পরে ওর যে প্রতিক্রিয়াটা, এটা বলে দেয় যে ও একটা রিয়েল ফাস্ট বোলার। আমি ওকে এর আগে ঘরোয়া ক্রিকেটে দেখেছি, আন্ডার-19 খেলতে দেখেছি এবং ট্রু চ্যাম্পিয়ন। সে তো অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, ফলে তার ভিতরে একটা রিয়েল অ্যাগ্রেশন আছে। সেটা সেরা প্রতিফলনটা আমার মনে হয় এবার বিশ্বকাপে আমরা দেখছি কোহলির স্টাম্প উপড়ায় ফেলার পরে সে যে লুকটা দিচ্ছে, মানে আনবিলিভেবল। আমি বাংলাদেশের কোনো ফাস্ট বোলার বিশ্বসেরা একজন ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে ফেলার পরে ওরকম একটা লুক দেবে, এইটা কখনো মানে স্বপ্নেও ভাবি নাই। সেই জিনিসটা সাকিব করে দেখাচ্ছে, বলা চলে যে আমাদেরকে নতুন একটা জগতে নিয়ে গেছে। তো সেই তানজিম সাকিবকে দেখে মানে বিশ্বাস করেন, আমি ওকে যখন প্রথম আন্ডার-19 হয়ে খেলতে দেখি, তখন আমার মানে একেবারে প্রথমবারই মনে হয়েছে শোয়েব আক্তারের কথা। মানে শোয়েব আক্তার ছাড়া আমাদের যে দর্শক ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আমরা এই রকম অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার খুব একটা দেখিনি। হ্যাঁ, এই সময় খুব ভালো বোলিং করেছেন, ব্রেট লি করেছেন, শন টেট করেছেন, অনেকে খুব জোরে বল করেছেন, কিন্তু মাইন্ডেড জোরে বল করা আর অ্যাগ্রেসিভ ফাস্ট বোলিং দুটোর ভিতরে একটা পার্থক্য আছে। যেমন এই জায়গাটায় আপনি উদাহরণ হিসাবে কার কথা আনতে পারেন, যে ডেনিস লিলি আর জোয়েল গার্নারের কথা ভাবতে পারেন। ডেনিস লিলি ওয়াজ ফিউরিয়াস বোলার, কিন্তু ডেনিস লিলির অ্যাগ্রেশন দেখে কারোর ঘুম বন্ধ হয়ে যাবে ওই ঘটনাটা ঘটে নাই। কিন্তু জোয়েল গার্নারের কথা ভাবেন, জিওফ বয়কট বলতেছে যে জোয়েল গার্নার তার দিকে যে দৌড়ায় আসতেছে, এই দৃশ্যটা সে রাতে ঘুমের মধ্যেও দেখতেছে। আর জোয়েল গার্নারের বোলিং ফেস করার পরে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে, এরকম ইংলিশ একজন ক্রিকেটারের কথাও আছে, যে শুধু জুয়েল গার্নারকে আবার খেলতে হবে এই ভয়ে সে ক্রিকেট খেলা ছেড়ে দিছে। দিস ইজ ফাস্ট বোলিং, দিস ইজ র ফাস্ট বোলিং, যে আপনার টিমে এরকম একটা অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার আসলে দরকার। আপনি যখন নেক্সট স্টেপে যেতে চাইবেন, তখন আসলে ওই রকম একটা ফাস্ট বোলার দরকার হয়। তো আমাদের দেশে যেটা হয়েছে, যে আমাদের দেশে আসলে আগের কথা যদি বলি, আগের আমলের সেরা দুই বোলার ছিলেন প্রিন্স ভাই, বাদশা ভাই। তো প্রিন্স ভাইয়ের ভিতরে কিছুটা অ্যাগ্রেশন ছিল, বাদশা ভাই খুবই মাইকেল হোল্ডিং ঘরানার বোলার ছিলেন, মানে খুব ভদ্রস্থ একজন বোলার ছিলেন। এরপরে যদি আসি, এরপরে এসে আমাদের এখানে মোটামুটি প্রথম অ্যাগ্রেশনটা দেখতে পেলাম আমরা হাসিবুল হোসেন শান্তর মধ্যে। হাসিবুল হোসেন শান্ত যখন একেবারে পিকে, তখন একটা অ্যাগ্রেসিভ ব্যাপার ছিল, সেই লুকটা দিত, সেরকম জোরে বল করার চেষ্টা করত। এরপরে আমরা পিকের মাশরাফি, মানে প্রথম যে 2 বছর যে মাশরাফিকে পেলাম, ওই মাশরাফির ভেতরে ছিল অ্যাগ্রেশনটা, একদম মানে খেয়ে ফেলবো এরকম একটা ব্যাপার ছিল। আপনাদের মনে আছে কিনা, ওর ফার্স্ট টেস্টে ও যখন জিম্বাবুয়ের প্রথম 2 উইকেট খুব দ্রুত তুলে নিল, ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও ব্যাটসম্যানকে একদম জায়গায় খেয়ে ফেলবে। এই যে ব্যাপারটা,
এই ব্যাপারটা একটা পার্থক্য গড়ে দেয়। কীভাবে পার্থক্য গড়ে দেয় সেই আলোচনাটা করছি, সে কথাটা বলছি। আমি জাস্ট বাংলাদেশের হিস্ট্রির কথা বলি। এরপরে যদি রিয়েল অ্যাগ্রেসিভ ফাস্ট বোলিংয়ের কথা বলেন, একটা লোকের নাম বললে আপনারা হয়তো একটু হাসতে পারেন, তাপস বসু। তাপস বসু বলে ওই গতি ছিল না, তার ফিজিকও ওরকম না, ছোটোখাটো মানুষ, বাট হি লুকস ফিউরিয়াস। তাপস বসু যখন বল করতো তাকে দেখলে ভয় লাগতো, মনে হতো যে তাপস বসুর মধ্যে একটা ফাস্ট বোলার সুলভ ব্যাপার আছে। এই পুরো প্যাকেজটা প্রথম আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সাকসেসফুল এই আনতে পারছিলেন শাহাদাত হোসেন রাজীব, বাট হি ওয়াজ এ স্পয়েলড চাইল্ড। না পারলেন ক্যারিয়ারটাকে বড় করতে, না পারলেন বোলিংয়ে সাকসেস করতে, শুধু ওই মুখে হু হু শব্দ করে বিরাট অ্যাগ্রেশন দেখালেন, কিন্তু আসলে কোনো লাভের লাভ হলো না। এরপরে আসলো তাসকিন। তাসকিন একদম শুরুতে, তাসকিনের গতি বরং এর চেয়ে কম ছিল, কিন্তু তাসকিন ওয়াজ অ্যাগ্রেসিভ। তাসকিন অনেক অ্যাগ্রেসিভ ছিল। তাসকিন পরে বারবার ইনজুরিতে পড়ে যখন ফিরে আসছে, তাসকিনরে আমার মানসিকভাবে অনেক পোলাইট মনে হয়েছে। শুরুতে যে অ্যাগ্রেশনটা ছিল তার ভেতরে, সেই অ্যাগ্রেশনটা পরে আর দেখি নাই। এখন বরং তাসকিন 150 টার্গেটে বল করে, তাসকিন এখন অনেক বেশি স্পিডি, কিন্তু তাসকিনের ভেতর থেকে অ্যাগ্রেশনটা হারাই গেছে। সেই যে খেয়ে ফেলবো ব্যাপারটা, ওই ব্যাপারটা তাসকিনের ভেতরে আর নেই। এই কয়জন বাদ দিলে, এই যাদের নাম বললাম, এই কয়জন বাদ দিলে বাংলাদেশ রিয়েল ফাস্ট বোলার দেখে নাই। ফাস্ট বোলার বলছি না, রিয়েল অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার দেখে নাই। এখন বাংলাদেশে প্রথম রিয়েল অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার হিসাবে আসলেন তানজিম হাসান সাকিব। এই তানজিম হাসান সাকিবের অ্যাগ্রেশন নিয়ে ও যখন আন্ডার-19 মাত্র শুরু করে, তখনই কথাবার্তা শুরু হয়ে গেছে। ও ছোটোখাটো সিরিজে বিভিন্ন যুব দলের বিপক্ষে যেভাবে অ্যাগ্রেসিভ ভঙ্গি দেখাতো, ওয়ার্ল্ড কাপে যে কয়টা ম্যাচ পাইছে, যে অ্যাগ্রেসিভ, ওয়ার্ল্ড কাপে কিন্তু বেশি উইকেট পায় নাই, কিন্তু ওর অ্যাগ্রেসিভনেস দৃষ্টি আকর্ষণ করছে। এরপরে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে বা এরপরে শ্রীলঙ্কার বিপক্ষে পিটুনি খেলেও অ্যাগ্রেসিভনেস ছাড়ে নাই। তখনই সাকিবকে আমি এই ব্যাচটা বারবার বলি যে আমি যেহেতু এই ব্যাচটাকে নিয়ে একটা বই করছি, এই ব্যাচটা সবাইকে মনে হয় আমার ঘরের ছেলে, ফলে এই ব্যাচটার সঙ্গে যোগাযোগ রাখি, বা কারো সম্পর্কে কিছু জানতে চাইলে একটু ফোন টোন দেই, মাঝে মাঝে দিতাম আর কি, অ্যাটলিস্ট কিছুদিন আগেও দিতাম। তো সাকিবের সঙ্গে আমার অ্যাগ্রেসিভ বোলিং নিয়ে কথা হয়েছে। সাকিব একটা জিনিস বলতেছিলেন, আমি যখন বইটা করি তখন ওকে ফোন দিছিলাম, আমি বলতেছিলাম যে আপনার এই যে অ্যাগ্রেশন, এটা আসলো কোত্থেকে? তো ও বললো যে একটা তো আছে যে আমি টিভিতে দেখেছি বড় বড় ফাস্ট বোলারদের খেলা, ও জোয়েল গার্নারের খেলা দেখেনি, কিন্তু পরের জেনারেশন তো দেখেছে, শোয়েব আখতার দেখেছে। তো ফলে ওর কাছে মনে হয়েছে ফাস্ট বোলিংয়ের এটা একটা বড় অস্ত্র, যে লুক এবং ফিজিক্যাল অ্যাগ্রেশন এটা ইউজ করা। তো ও সেটা করতে চেয়েছে। সেইটা ওর ব্যাখ্যাটা খুব দারুণ ছিল, যে ক্রিকেট তো স্নায়ুর খেলা। দেখেন, এটা ব্যাটসম্যান ভার্সেস বোলার একটা স্নায়ুর লড়াই হয়, শুধু টেকনিক্যাল লড়াই হয় না, বা শুধু গ্রামারের লড়াই হয় না, এখানে স্নায়ুরও লড়াই হয়। ফলে আপনি যদি ওই অ্যাগ্রেশনটা রিয়েলি শো করতে পারেন, তাহলে আপনি একটু লড়াইতে শুরুতেই আগায় গেলেন। ওই আগায় যাওয়াটা আমি ছাড়তে রাজি না। তো এবার বিশ্বকাপে আমরা দেখলাম যে সেই অ্যাগ্রেশনের রেজাল্টটা কী হলো। নেপালরে তো কার্যত ওই অ্যাগ্রেশন দিয়ে গুড়াইয়ে দিচ্ছে, টানা 21টা ডট বল করছে, 7 রানে 4 উইকেট নিয়েছে। নেপালরে একদম দাঁড়াইতেই দেয় না এই ছেলেটা, স্রেফ অ্যাগ্রেশন দিয়ে। বোলিং তো খুব ভালোই, গতি আছে, সুইং আছে, সবই আছে, কিন্তু ওর অ্যাগ্রেশনই নেপাল টিকতে পারে নাই। ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিততে পারি নাই, বাট হি প্রুভ যে হাউ অ্যাগ্রেসিভ হি ইজ। তো সাকিব এই জায়গাটায় এসছে বাংলাদেশের, আমি বলবো এখনো পর্যন্ত আসা সবচেয়ে অ্যাগ্রেসিভ এবং কার্যকরী বোলার। মানে ও শাহাদাত হোসেন রাজীব না, যে শুধু মুখে এবং ফিজিক্যালি অ্যাগ্রেশন আছে কিন্তু বোলিংয়ে কাজের কাজটা করতে পারতেছে না, তা না। ওর বোলিংও অসাধারণ, গতি আছে, সুইং আছে, ও সবই পারে, সঙ্গে দারুণ অ্যাগ্রেশন আছে, মানে ব্যাটসম্যানকে খেয়ে ফেলতে চায়, ব্যাটসম্যানকে ডমিনেট করতে চায়। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটকে বদলায় দিতে পারে। এই ব্যাপারে সাকিবের ব্যাপারে যারা জানেন তারা তো জানেনই, এই সাকিব ছেলেটা বাংলাদেশের ক্রিকেটে কিভাবে আসলো এটা নিয়ে আমি অলরেডি লিখছি কয়েকবার। তারপরেও একটু সংক্ষেপে যদি বলি, এই ছেলেটা একেবারে যখন 4-5 বছরের বাচ্চা তখন থেকে ক্রিকেটের জন্য পাগল। ও তখন থেকে মানে টিভিতে খেলা দেখা বোঝার পরে থেকেই ওর স্বপ্ন হচ্ছে ও ডেল স্টেইন হবে। যদিও ডেল স্টেইন এত অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার ছিল না, ও সেই স্বপ্ন নিয়ে সারা সিলেট চষে বেড়াতো যে কোথায় একটু ক্রিকেট খেলার সুযোগ পাওয়া যায়, কোথা থেকে ও ফাস্ট বোলিংটা করতে পারে। কিন্তু ফ্যামিলি থেকে ওরকম সাপোর্ট কখনো পায় নাই।
এর ভেতরে ও শুনলো, আপনাদের জাকিরের কথা মনে আছে কিনা, বাংলাদেশের কয়েকটা ম্যাচ খেলছে, অল্প কয়েকটা ম্যাচ খেলছে। তো জাকির বিকেএসপিতে পড়তো। তো ও সিদ্ধান্ত নিল যে জাকির ভাই যদি, জাকির হচ্ছে ওর দুঃসম্পর্কের আত্মীয়, তো ও সিদ্ধান্ত নিল যে জাকির ভাই যদি বিকেএসপিতে পড়ে ন্যাশনাল টিমে যেতে পারে, হোয়াই নট মি। ও তখন বিকেএসপিতে পড়তে হবে। ও তখন নানাভাবে খোঁজ খবর শুরু করলো। এর ভিতরে খবর পেল যে বিকেএসপির একটা ক্যাম্প হচ্ছে, ট্রায়াল ক্যাম্প হচ্ছে চট্টগ্রামে। সে, তার বাবা ওই সময় বিদেশে, সে চান্সটা নিল। সে মাকে বুঝায় বাজায় সে সিলেট থেকে চিটাগাং গিয়ে ক্যাম্পে অংশ নিয়ে নিয়েছে। বুঝেন অবস্থা। এখন এর চেয়েও নাটকীয় অবস্থা হচ্ছে, ক্যাম্প শেষ হওয়ার আগে ওর বাবা দেশে চলে আসছে, শুনে ওর বাবাও চিটাগাং গিয়ে হাজির, গিয়ে হাত ধরে বলতেছে চলো এখনই বাসায়, ক্রিকেট খেলার দরকার নাই। ও ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমি ফাস্ট বোলার হব, আমি ক্রিকেটার হব, বিকেএসপিতে ভর্তি হব। তখন আমাদের ডেভেলপমেন্টের, বিসিবির গেম ডেভেলপমেন্টের যে ম্যানেজার ছিলেন কাউসার ভাই, আমাদের খুব প্রিয় মানুষ, কাউসার ভাই মধ্যস্থতা করে ওর বাবাকে রাজি করালেন যে নাও ক্যাম্পটা কমপ্লিট করুক এবং ওরে ক্রিকেটে দেওয়া হোক, এখানে একটা ভবিষ্যৎ আছে এটা বুঝালেন। তো তারপরে ওর বাবা রাজি হলেন। এরপরে ও 3বার ট্রায়াল দিল, 2বার ব্যর্থ হওয়ার পরেও 3য়বারে গিয়ে বিকেএসপিতে চান্স পেল। ফলে আমরা যেটা হলো যে আলটিমেটলি আমরা বাংলাদেশের সবচেয়ে অ্যাগ্রেসিভ ক্রিকেটারকে পেলাম। তো এটা তো আসলে হঠাৎ করে হয় না। আমি যেটা বলি যে 2015-র আগ পর্যন্ত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বলেন, বোর্ডের বলেন, ফাস্ট বোলারদের নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না। বাংলাদেশ দিনের পর দিন এমন ম্যাচ খেলছে যেখানে একটা পেস বোলার নিয়ে নামছে। সেই পেস বোলারটাকে হয়তো ফরাদ রেজা বা এই টাইপের পেস বোলার বা মুস্তাফিজ, মানে তারাও রিয়েলি পেসার না, ডিবলি ডুবলি বোলার, কোনো ক্রমে বলটা একটু আশা ছুড়ে ফেলতে পারে। পেস বোলারদের বাংলাদেশের দীর্ঘকালে কাজ ছিল হচ্ছে বল পুরনো করে দেওয়া, পুরনো করে স্পিনারদের হাতে দেবে, স্পিনাররা যা করার করবে। একটা সময় এই নোংরামি নামতে নামতে 13-14 দিকে এমন আসলো যে আমরা পেসার ছাড়াই হোম সয়েলে খেলা শুরু করলাম। দিনের পর দিন হয় এক পেসার নতুবা পেসার নাই। এই অবস্থাটা চেঞ্জ করলেন চান্দিকা হাতুর সিং এবং মাশরাফি। ওনারা বললেন যে না, এই অবস্থা চলতে পারে না, বাংলাদেশকে যদি স্পোর্টিং ন্যাশন হতে হয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হয়, তাহলে বাংলাদেশের পেসারদের উপরে ভরসা করতে হবে, কারণ পেসার আপনাকে ম্যাচ জেতাবে। এবং ওনারা রাতারাতি সিনারিওটা এমন করে ফেললেন যে ওনারা যেখানে একটা পেসারও খেলছিল না, সেখানে 3টা পেসারকে টিমে পার্মানেন্ট করে ফেললেন। 2015-র কথা মনে করে দেখেন, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে আমরা পরপর 2টো সিরিজ জিতলাম হোম সয়েলে, দুটোতেই আমাদের 3টে পেসার ছিল, 3টে ফাস্ট বোলার ছিল, তাসকিন, রুবেল, মাশরাফি। এবং এই 3 ফাস্ট বোলার পরে বিশ্বকাপে গিয়েও দুর্দান্ত পারফর্ম করছে। এই 3 ফাস্ট বোলার বেশ কিছুদিন কন্টিনিউ করছে। এরপরে একটা জিনিস হয়েছে যে বাংলাদেশে এটা এস্টাবলিশ হয়েছে যে বাংলাদেশ আসলে ফাস্ট বোলারদের নার্সিং করবে। এরপরে অ্যালান ডোনাল্ড এসছেন, কোটনি ওয়ালস এসছেন, নানা রকম কোচরা এসছেন, এখনও একজন বোলিং কোচ আসছেন। সব মিলে ফাস্ট বোলিংটাকে আমরা স্বীকৃতি দিতে শুরু করেছি, যেটার আউটপুট আসলে এসে, এবং এটা একটা জিনিস আরেকটা মজার তথ্য জানায় রাখি যে ফাস্ট বোলিংটাকে কত ইম্পর্টেন্স দিচ্ছি আমরা, সেটার রেজাল্ট হচ্ছে সাকিব। কারণ হচ্ছে যখন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, তার 2 বছর আগে থেকে এই টিমটাকে প্রস্তুত করা হচ্ছিল, এবং তখন সিদ্ধান্ত নেওয়া হলো যেহেতু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা অস্ট্রেলিয়ায় হবে, বাউন্সি এবং পেস সহায়ক উইকেটে হবে, তখন এদের ক্যাম্প করা হলো বগুড়াতে একটা ফাস্ট বোলিং উইকেট করা হলো। ওই ফাস্ট বোলিং উইকেটে তারা প্র্যাকটিস করলো। ফলে সাকিবরা উঠেই এসছে ওই আত্মবিশ্বাস নিয়ে, তারা উঠেই এসছে ওই ট্রু উইকেটে বোলিং করে। এখন সাকিবদের ওই আত্মবিশ্বাসটা এসেছে, তারা জানে যে তাদের বোর্ড ব্যাক করবে, তাদের ম্যানেজমেন্ট ব্যাক করবে, ফলে দে ক্যান ডু সামথিং। এখন শেষ অনুরোধটা করতে চাই যে এই ছেলেটার প্রতি যত্ন নেবেন সবাই, এই ছেলেটা যেন ইনজুরিতে না পড়ে বারবার, ছেলেটার নিউট্রিশন, গ্রুম, ফিটনেস সব কিছু নিয়ে খবর রাখতে হবে, প্রয়োজনে তার ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হবে। আর দর্শকদের প্রতি একটা বিনীত অনুরোধ, আমি জানি আপনারা অনেকেই তানজিম সাকিবকে নানা কারণটা না বলি, নানা কারণে এই বাচ্চা ছেলেটাকে পছন্দ করেন না। এই বাচ্চা ছেলেটা কি করছে না করছে, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, এটা একদমই ভুলে যান। তানজিম সাকিব আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বিয়ারার, আমাদের ফাস্ট বোলিংয়ে আমরা এরকম রিয়েল ফিউরিয়াস বোলার এর আগে পাই নাই। ফলে এইসব ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে সবাই মিলে এই বাচ্চাটাকে সাপোর্ট দেন। আপনার আমার ছেলের বয়সী ছেলে, ওরা বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাবে, ওরা অলরেডি একটা বিশ্বকাপ ট্রফি জিতে আছে, এরা ট্রু চ্যাম্পিয়ন।
এরা পারে আরেকটা বিশ্বকাপ আনতে, এরা পারে বড়দের বিশ্বকাপ আনতে। এর আগের জেনারেশন যা করার করে ফেলছে, এখন সাকিবদের যুগ। আসেন সাকিবদের জন্য আগায় যাই। সবাইকে অনেক ধন্যবাদ।